পিটপিট করে ভারী নেত্রপল্লব মেলে তাকালো স্নেহা। মাথাটাও ভীষণ ভারী আর ব্যথাময় লাগছে তার। এক হাতে মাথা চেপে ধরে কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। সর্বপ্রথম তার চোখের সামনে ধরা দিল আদিত্যর চিন্তায় বিধ্বংস, অস্থির, পাগল মুখখানি। যে এ মুহূর্তে স্নেহার হাত ধরে তার মাথার কাছে অধীর, করুণ মুখে তাকিয়ে আছে, যেন তার জান বুঝি বেরিয়ে যাচ্ছে। স্নেহার চোখের পাতা মেলতে দেখে আদিত্যর ভয়ার্ত মুখমণ্ডলে স্বস্তিময় হাসির ঝলক দেখা দিল তৎক্ষণাৎ। সে অধীর কণ্ঠে বলল, এই তো অ্যাঞ্জেল তাকিয়েছে। অ্যাঞ্জেল দেখো, এই আমি। কি হয়েছে তোমার বলো। স্নেহা এক হাতে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসল। ক্লান্ত কণ্ঠে বলল, কি হয়েছিল আমার? আমি বেডে কেন? পাশ থেকে আবির বলল, আপনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এখন ঠিক লাগছে আপনার? স্নেহা মাথা নাড়িয়ে বুঝাল সে এখন ঠিক আছো। আদিত্য অস্থির কণ্ঠে বলল, হ্যাঁ অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার বলো না? তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? আদিত্যর উত্তেজিত ভাব কমাতে আবির বলে উঠল, আরে তোর রূপের ঝলক দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে ভাবি। আচমকা এত সৌন্দর্য একবারে নিতে পারেনি সে। তোর রূপের জাদুই এমন। স্নেহা জোরপূর্বক স্মিত হাসার চেষ্টা করল। তার সাথে এমনটা কেন হলো সে নিজেও জানে না। এটা নতুন না, এর আগেও তার সাথে এমন হয়েছে। মাঝে মাঝেই তার স্মৃতিতে ঝাপসা খেয়াল এসে হানা দেয়, আর তখনই এমন তীব্র যন্ত্রণা হয় তার মাথায়। এমনটা হয় তার সাথে প্রায় 2 বছর ধরে। এর আগে হতো না। আসলে এর আগে কি হতো তা তো তার তেমন মনেই নেই। 2 বছর পূর্বের কথা ভাবতে গেলে স্নেহার স্মৃতিতে হাতে গোনা কয়েকটা স্মৃতি ছাড়া সবকিছু তেমন মনে নেই তার। এই ব্যাপারে সে নিজের মা বাবার কাছে জানতে চেয়েছিল। তখন তারা জানায় স্নেহার নাকি স্মল ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর পূর্বে, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। বেশি দূরের স্মৃতি তার মনে থাকে না। স্নেহাও মা বাবার জবাবটাই মেনে নেয়। তবে মাঝে মাঝে এই অস্পষ্ট স্মৃতিগুলো তাকে অনেক যন্ত্রণা দেয়। আর আদিত্যর সাথে দেখা হওয়ার পর থেকে যেন অনেক বেশিই হচ্ছে এটা। আজ আদিত্যর এই পরিবর্তিত রূপ দেখে তো যেন হৃৎপিণ্ড কেঁপে তার কেমন। চোখের সামনে ঝাপসা স্মৃতির ভিড়ে মাথা ফেটে যাচ্ছিল তার। কেন এমনটা হলো তার সাথে? স্নেহা একাগ্র নজরে তাকালো আদিত্যর উদ্বেগ ভরা ভীতিগ্রস্ত মুখটার দিকে, যার চোখে মুখে শুধুই আকাশ সমান চিন্তার ছাপ। স্নেহা কেমন মায়াময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যর দিকে। লোকটা তো তার জন্য অচেনা। তাহলে কেন তাকে দেখে কোনো স্মৃতির ঝাপসা আয়না তাকে এভাবে আহত করছে? কেন? কে সে? ভাবনার মাঝে কখন তার চোখের কোনো বেয়ে উষ্ণ 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার খেয়াল নেই তার। আদিত্যর চোখে তা ঠিকই পড়ল, এবং তা দেখেই অস্থিরতার মাত্রা বাড়ল তার। 2 হাতে স্নেহার মুখটা ধরে উত্তেজিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, কাঁদছ কেন? কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে তোমার? বলো না অ্যাঞ্জেল। স্নেহা নিজেকে একটু সামলে নিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল, আরে না, কিছু হয়নি আমার। এই দেখো, একদম ঠিক আছি আমি। না, একদম ঠিক নেই তুমি অনেক অসুস্থ। শরীরও দুর্বল। তোমাকে এখন বেশি বেশি খাবার খেতে হবে আর রেস্ট করতে হবে। আমি কিচ্ছু শুনব না। এই বিহান যা অ্যাঞ্জেলের জন্য খাবার নিয়ে আয়ত। বিহান মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। স্নেহা বলল, আরে না না, এসবের কোনো দরকার নেই। আমি ঠিক আছি একদম। এমনি একটু মাথা চক্কর দিয়ে উঠেছিল। এখন ঠিক আছি আমি। কিন্তু আদিত্য কোনো কথা শুনল না স্নেহার।
বিহান খাবার নিয়ে এলে আদিত্য নিজের হাতেই স্নেহাকে খাইয়ে দিতে নিল। স্নেহা মানা করলেও কিছুই মানল না সে। অগত্যা খেতেই হল স্নেহাকে। ওদের রেখে বিহান আর আবির আপাতত বাইরে চলে গেল। আদিত্য যত্ন সহকারে স্নেহাকে খাইয়ে দিতে লাগল। স্নেহার মনটা হঠাৎই আবেগী হয়ে উঠল কেমন। সে মায়াময় নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার সম্মুখের পুরুষটার দিকে। তার প্রতি কেমন অবাধ্য অনুভূতির জোয়ার উপচে পড়ছে প্রবল বেগে। অনুভূতির প্রগাঢ়তার স্রোতে তার হৃদয়, মন যেন যাচ্ছে কোনো সিন্ধু নগরে। চোখের পারদেও তার প্রভাবে ছেয়ে যাচ্ছে। কেমন অদম্য ভাবনা জাগছে মন জুড়ে, যে ভাবনা তাকে ভাসিয়ে দিতে চাচ্ছে খুব করে। খাওয়ানো শেষ হয়ে গেল, তবুও স্নেহার ওই একাগ্র নজরে বিঘ্ন হল না। খাওয়ানো শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিল আদিত্য। স্নেহা আবেগের জোয়ারে ভেসে এই পর্যায়ে হঠাৎ সে আদিত্যর বুকে আছড়ে পড়ল। দুই হাতে আদিত্যকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে নিজেকে সামিল করে নিল সে। আদিত্য মুচকি হেসে তার অ্যাঞ্জেলকে দুই হাতে জড়িয়ে নিল আরও নিবিড়ভাবে। স্নেহা তার উষ্ণ বুকটাতে নিজের সুখের সাম্রাজ্যের ঠিকানা খুঁজে পেল যেন। আদিত্যর শরীরের এই মনমাতানো ঘ্রাণটা যেন খুব চেনা তার। এই উষ্ণতা, এই ঘ্রাণ যেন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে খুব করে। স্নেহা আদিত্যর বুকে নিজের নাক ঘষে তার ঘ্রাণে মিশালো নিজের শ্বাসপ্রশ্বাস। আদিত্য তার বাঁধন আরও মজবুত করল। প্রাণভোমরাটাকে লেপটে নিচ্ছে নিজের বক্ষপিঞ্জিরায়। বাহারি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবেই দুজন দুজনাতে মিশেছিল নিজেদের আপন ভুবনে। তাদের এই নিজস্ব ভুবনের মাঝে ব্যাঘাত ঘটল হঠাৎই, যখন বিকট শব্দে সজোরে ঠাস করে দরজার পাল্লা ধাক্কিয়ে খুলে ভেতরে ঢুকল কেউ। সেই শব্দে চমকে উঠল দুজনেই। ভেতরে ঢুকেছে পাভেল। স্নেহাকে এভাবে আদিত্যর বাহুবন্ধনে আলিঙ্গনরত অবস্থায় দেখে ক্রোধে ফেটে পড়ল সে। এমনিতেই স্নেহা ওভাবে এঙ্গেজমেন্টের মাঝ থেকে উঠে আসায় চরম রাগ হচ্ছিল তার। সে কারণেই সে এখানে এসেছিল স্নেহার সাথে কথা বলতে। কিন্তু এখানে ওদের এই অবস্থায় দেখে তার ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সে রাগে চিল্লিয়ে বলল, স্নেহা। স্নেহা ধরফরিয়ে ওঠে তার ডাকে। পাভেলকে এ মুহূর্তে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যায় সে। তাকে কিছু বলতে যাবে সেই সুযোগেরও সময় দেয় না পাভেল। সে তেড়ে এসে কোনো কিছু বুঝে উঠার আগেই খপ করে স্নেহার হাত টেনে ধরে ঝটকা মেরে বেড থেকে নামাল। টেনে বাইরে নিয়ে যেতে চাইলে স্নেহা হাত টেনে ধরে বলল, পাভেল, কি করছ? ছাড়ো আমাকে। পাভেল ক্ষিপ্র স্বরে বলল, আমি কি করছি? তুমি কি করছো সেটা আগে বলো। এই জন্যই বুঝি এনগেজমেন্ট না করে চলে এসেছ? এই পাগলটার সাথে এসব রাসলীলা করার জন্য? স্নেহা প্রতিবাদী গলায় বলল, পাভেল, কি বলছো এসব? পাগল হয়ে গেছ? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল হতে বাধ্য করেছ। অনেক হয়েছে তোমার মনমর্জি। এখন আর এক মুহূর্ত এখানে থাকবে না তুমি। চলো এখান থেকে। বলেই আবারও টেনে নিয়ে যেতে লাগল পাভেল স্নেহাকে। কিন্তু তাতে সফল হল না। পাগল আদিত্য ততক্ষণে হিংস্র রূপ ধারণ করেছে। তার অ্যাঞ্জেলকে কেউ নিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে, তা দেখে শান্ত থাকে কিভাবে সে? সে তো সুস্থ থাকতেই এমন কিছু হলে ক্ষিপ্ত বাঘ হয়ে যেত। এখন তো তার মানসিক অবস্থা আরও খারাপ। এমতো অবস্থায় আরও ভয়ঙ্কর হয়ে, হিংস্র হয়ে উঠল সে। ভয়ঙ্কর দানবের মতো তেড়ে এসে সোজা পাভেল গলা চেপে ধরল। আচমকা আক্রমণে পাভেল স্নেহার হাত ছেড়ে দিয়ে নিজেকে আদিত্যর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু হিংস্র আদিত্যর সাথে পারা সম্ভব কই? আদিত্যর এই রূপ দেখে স্নেহাও ঘাবড়ে গেল।
সে আদিত্যর হাত ধরে তাকে সরানোর চেষ্টা করে বলল পাভেলকে ছেড়ে দিতে। কিন্তু আদিত্যর এখন কোনো কিছুর হুঁশ নেই। তার মাথায় কেবল একটাই জিনিস চলছে, তা হল এই লোকটা ওর অ্যাঞ্জেলকে কেড়ে নিতে চেয়েছে। তার আর বেঁচে থাকার অধিকার নেই কোনো মতে। আদিত্য পাভেলকে নিচে ফেলে দিয়ে তার উপর এক হাঁটু ভর দিয়ে চড়ে বসে পাভেলের মুখে ইচ্ছেমতো ঘুষি মারতে লাগল। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে হয়ে গেল। তবুও থামছে না আদিত্য। মারছে আর ক্রুদ্ধ স্বরে বলছে, তোর সাহস কি করে হলো আমার অ্যাঞ্জেলকে নিয়ে যাওয়ার? হাত কিভাবে লাগালি তুই? ছোঁয়ারও সাহস কি করে হলো তোর? স্নেহা ভীষণ ঘাবড়ে গেল। এভাবে চললে পাভেলকে সত্যি সত্যি মেরে ফেলবে আদিত্য। স্নেহা বুঝতে পারল ওর একার দ্বারা সম্ভব হবে না। তাই সে বাইরে গিয়ে আবির আর বিহানকে ডেকে আনল। তারাও এসে আদিত্যর অবস্থা দেখে ঘাবড়ে গেল। আদিত্যকে ধরে টেনে সরানোর চেষ্টা করল, কিন্তু ক্ষিপ্র আদিত্যকে সরানো যাচ্ছে না কিছুতেই। এদিকে পাভেল আধমরা হয়ে গেছে প্রায়। স্নেহা আর উপায় না পেয়ে জলদি একটা বেহুশের ইঞ্জেকশন ভরে পুশ করে দিল আদিত্যকে। ক্ষণিকের মধ্যেই আদিত্য শান্ত হয়ে ঢলে পড়ল। আবির আর বিহান ধরে ওকে বিছানায় শুইয়ে দিল। আর পাভেলকে দ্রুত নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হল। খবর শুনে পাভেলের মা বাবা আর স্নেহার মা বাবাও ছুটে এলো হসপিটালে। পাভেলের মা স্নেহাকে অনেক তিক্ত তিক্ত কথা শোনাল। ছেলের এই অবস্থার জন্য দায়ী করল তাকে। আর যে তার ছেলেকে এভাবে নির্মমভাবে মেরেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চাইল। কিন্তু যখন আদিত্যর পরিচয় জানল তখন আর সাহস পেল না তারা। এমনিতেও অসুস্থ পাগলের অপরাধের কোনো শাস্তি নেই আইনে। জাকিয়াও ভীষণ রুষ্ট হল মেয়ের উপর। তিনি মেয়ের হাত ধরে সোজা বাসায় নিয়ে এলো। শক্ত গলায় বলল, অনেক হয়েছে তোর সেবাদান কর্মসূচি। অনেক মেনে নিয়েছি তোর কথা। আর না, এখন আমি যা বলবো তাই করবি তুই। আজ থেকে তোর চাকরি বন্ধ। আর ওই পাগলের কাছে যাওয়াও বন্ধ। আর বিপরীতে আর একটা কথাও শুনব না আমি। আর আমার কথার যদি হেরফের হয় তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম আমি। স্নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবে বুঝতে পারছে না। একদিকে মায়ের এমন কঠোর বাণী, অন্যদিকে আদিত্য, যে জ্ঞান ফিরেই তার অ্যাঞ্জেলকে না দেখতে পেলে বেসামাল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। স্নেহা যেন মাঝ দরিয়ায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। আদিত্যর জন্য ভেতরটা ছটফট করছে তার। এখন যে আদিত্য শুধুই তার রোগী না, এর চেয়েও বেশি কিছু যেন হয়ে গেছে তার কাছে। কিন্তু তার মাকে কিভাবে বুঝাবে তা। ঘরের মাঝে অস্থির অশান্ত মনে বসে আছে স্নেহা। ইনজেকশনের প্রভাব এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। আদিত্য জ্ঞান ফিরে ওকে না দেখে না জানি কি করে বসবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। মন চাচ্ছে এখনই ছুটে যেতে আদিত্যর কাছে, কিন্তু মায়ের বাধার জন্য সে যেতেও পারছে না। অস্থিরতায় সব কেমন বিষাক্ত লাগছে। এরই মাঝে হঠাৎ ফোন বেজে উঠল স্নেহার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের কাতর কণ্ঠ। সে বলল, মিস স্নেহা, কোথায় আপনি? আদির অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরে আপনাকে না দেখে আবার ভায়োলেন্ট হয়ে গেছে ও। ভাবছে ওই ছেলেটা বুঝি আপনাকে নিয়ে গেছে। সব কিছু ভাঙচুর করে ফেলেছে। চিল্লিয়ে চিল্লিয়ে নিজেকে আহত করে ফেলেছে। এখন রক্ত বমি করছে। প্লিজ আসুন আপনি, না হলে আর বাঁচবে না ও। প্লিজ জলদি আসুন। স্নেহার যেন সব থমকে গেল মুহূর্তের জন্য। কেঁপে উঠল তার অন্তরাত্মা। মাথায় শুধু ওই একটাই কথা বাড়ি খেতে লাগল।
বাকি আর কিছু ভাববার পরিস্থিতিতে রইল না সে। ভীতিগ্রস্ত অশান্ত মন নিয়ে সে এলোমেলো হয়ে পাগলের মতো ছুটে দৌড়াল বাইরে যাওয়ার জন্য। মেইন দরজার কাছে আসতেই জাকিয়া তার সামনে এসে বাধা হয়ে দাঁড়াল। শক্ত গলায় বলল, তোকে কি বলেছি মনে নেই? কোথাও যেতে পারবি না তুই। যা ঘরে যা। স্নেহা করুণ মিনতির সুরে বলল, মা প্লিজ এমন করো না। লোকটা অনেক অসুস্থ। আমি এখন না গেলে মারা যাবে সে। প্লিজ যেতে দাও আমাকে। যাক মরে, তাতে আমার কিছু যায় আসে না। মা, তুমি এত পাষাণ কিভাবে হতে পারো? একটা মানুষ মারা যাবে জেনেও তুমি তোমার জেদ পালন করবে। ঠিক আছে, করো যা খুশি তাই, কিন্তু মনে রেখো এরপর কিন্তু তোমার মেয়েও আর বেঁচে থাকবে না। যখন একটা মানুষ মারা যাবে এটা জানা সত্ত্বেও যে আমি তাকে হয়তো বাঁচাতে পারতাম কিন্তু আমি তা করিনি, তখন কি আমার মনুষ্যত্ব বেঁচে থাকবে? আমার বিবেক ধিক্কার দিবে আমাকে। বেঁচে থেকেও মরে যাব আমি। তুমি কি তোমার মেয়েকে মৃত দেখতে চাও? যদি না চাও তাহলে প্লিজ বাধা দিও না আমাকে। যেতে দাও আমাকে। জাকিয়ার মুখমণ্ডলে যেন হঠাৎ পরিবর্তন দেখা গেল। নরম হল তার চেহারা। সে কোনো কিছু না বলে মেয়ের সামনে থেকে সরে দাঁড়াল। স্নেহার মুখে হাসি ফুটল। সে কালবিলম্ব না করে ছুটে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আদিত্যের কেবিনে এসে তার অবস্থা দেখে মাথা ঘুরে উঠল স্নেহার। কদম নড়বড়িয়ে গেল যেন তার। কোক্ত বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে সে। বিছানায় শুয়েও ছটফট করছে সে। আবির বিহান দুপাশ থেকে ধরে রেখেও তাকে শান্ত করতে পারছে না। প্রায় অচেতন অবস্থাতেও সে শুধু অ্যাঞ্জেলকে ডাকছে। স্নেহা নিজেকে সামলে নিয়ে দ্রুত ছুটে গেল আদিত্যর কাছে। স্নেহাকে আসতে দেখে আবির সরে গিয়ে তাকে আদিত্যর পাশে বসার জায়গা করে দিল। স্নেহা আদিত্যর পাশে বসে তার হাত মুঠোয় নিয়ে মায়াময় স্বরে বলল, এই হিরো, চোখ খোলো। দেখো আমি এসে গেছি। প্লিজ চোখ খোলো। আদিত্য ফুরবল চোখ খুলে স্নেহাকে দেখে তার ছটফটানো বন্ধ হল। তড়িৎ গতিতে উঠে বসতে চাইল, কিন্তু ফুরবল শরীরে তা হয়ে উঠল না। অন্য পাশে থাকা বিহান তাকে উঠে বসতে সাহায্য করল। আদিত্য উঠে বসে দুই হাতে স্নেহার মুখটা ধরে দুর্বলচিত্তে হেসে বলল, এসেছ অ্যাঞ্জেল। তুমি কেন বারবার চলে যাও? ওই রাস্কেলটা তোমাকে নিয়ে গিয়েছিল তাই না? ওকে তো আমি মেরাই ফেলব। আমার অ্যাঞ্জেলকে নিয়ে যেতে চায় ও। কেউ নিয়ে যাবে না আমাকে। এই দেখ আমি এখানেই আছি তোমার কাছে। না না, ও তোমাকে নিয়ে যাবে। সবাই তোমাকে কেড়ে নিতে চায় আমার কাছ থেকে। এখানে থাকা তোমার জন্য সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত জায়গায় যেতে হবে। এখানে আর থাকা যাবে না, না হলে আবার তোমাকে নিতে আসবে। আদিত্য আবির বিহানদের উদ্দেশ্যে বলল, বিহান, আমাকে বাড়ি নিয়ে চল। আমি আমার অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি যাব। এখানে আর এক মুহূর্তও থাকব না। আবির বিহান একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করল। তাদের মুখে একরকম খুশির হাসি দেখা গেল। আদিত্য বাড়ি ফিরতে চাচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু স্নেহা চিন্তায় পড়ে গেল। আদিত্যর সাথে তাদের বাড়িতে কিভাবে যাবে সে? আর ওর পরিবারই বাকি তা মানবে? গাড়ি এসে প্রবেশ করল আদিত্যের বাড়ির গেট দিয়ে। ভেতরে এসে থামলে আবির আর বিহান সামনে থেকে আগে নামল। আদিত্য স্নেহার হাত ধরে পেছনের সিটে বসেছিল। বিহান এসে আদিত্যর পাশের দরজাটা খুলে দিলে আদিত্য স্নেহার হাত ধরে আস্তে আস্তে করে নেমে এলো গাড়ি থেকে। স্নেহা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই কেমন অন্যমনস্ক হয়ে গেল সে।
বাড়িটি কেমন যেন তার চিরচেনা মনে হল। আবারও অদৃশ্য স্মৃতি এসে তার মস্তিষ্কে ছুটতে লাগল এলোমেলো। কেমন ঘোরের মাঝে চলে গেল সে। অদ্ভুত একাগ্র দৃষ্টিতে তাকিয়ে দেখছে বাড়িটা। যেন কোনো হারানো কিছুর খোঁজ করতে চাচ্ছে সে। তার ঘোরের মাঝেই আদিত্য স্নেহার হাত ধরে বাসার দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো অ্যাঞ্জেল, ভেতরে যাই। বাড়িটা তোমার জন্য কতদিন হলো অপেক্ষা করছে। আদিত্য স্নেহার হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগল। স্নেহা যত সামনে যাচ্ছে ততই কেমন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো আরও প্রবল বেগে হানা দিচ্ছে তার চোখের সামনে। ঘোরে ডুবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে স্নেহা। মেইন দরজা পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করল ওরা। চারিদিকে চোখ বুলিয়ে স্নেহার মাথাও যেন গোল গোল ঘুরছে কেমন। যেন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো তীব্র গতিতে তার মাথার চারিদিক দিয়ে ঘূর্ণিপাকের মতো ঘুরছে। কানে এসে বাজছে কিছু অস্পষ্ট ধ্বনি সমষ্টি। যেন কারোর খিলখিল করে হাসির শব্দ বাজছে কানে। আবার কোনো পুরুষালী কণ্ঠও শোনা যাচ্ছে কেমন। যেন বলছে, এই অ্যাঞ্জেল, দৌড়ায় না এমন। পড়ে যাবে তো বাবা। এমন হাজারো ধ্বনির কলরব স্নেহার মস্তিষ্ককে অবশ করে তুলছে যেন। লিভিং রুমে উপস্থিত সবাই আদিত্যকে দেখে যেমন খুশি হল তেমন তার পাশে অন্য একটা মেয়েকে ভীষণ অবাকও হল। যদিও জাবেদা আর হিয়া সবটাই জানে, তাই তারা তেমন অবাক হল না। হিয়া 8 মাসের ভারী পেট নিয়ে এগিয়ে এলো সামনে। মুচকি হেসে আদিত্যর উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে বাড়ি ফিরতে দেখে অনেক খুশি লাগছে। অনেক মিস করেছি আমরা আপনাকে। আদিত্য হাসিমুখে বলল, আসবই তো, দেখো না আমার অ্যাঞ্জেল এসে গেছে। এখন তো আবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, এখন সব ঠিক হয়ে যাবে। যান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। হিয়া কথা বললেও স্নেহার যেন সেদিকে কোনো খেয়ালই নেই। আদিত্য স্নেহাকে বলল, চলো রুমে যাই অ্যাঞ্জেল। আদিত্য বললেও স্নেহার যেন আদিত্যর প্রয়োজনই হল না। সে আদিত্যর হাত ছাড়িয়ে ধীরে ধীরে একাই সামনে এগিয়ে গেল। ঘোরের মাঝেই সে কেমন হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিত্যর রুমের দিকে পৌঁছে গেল। আদিত্যও গেল তার সাথে সাথে। তার মাঝে তো এই নিয়ে কোনো ভাবাবেগ হল না, কারণ তার জন্য তো স্নেহাই তার নূর, তার অ্যাঞ্জেল, যার কাছে এবাড়ির সব চেনা। কিন্তু স্নেহাকে এভাবে না বলতেই নিজে একাই আদিত্যর রুম চিনে পৌঁছে যেতে দেখে বাকিদের মাঝে ঠিকই ভাবাবেগ হল অনেকটা। স্নেহা কিভাবে চিনল আদিত্যর রুম সেটাই ভাবাচ্ছে তাদের। স্নেহা আদিত্যর রুমে এসে যেন আরও ঘূর্ণিপাকের মাঝে পড়ার মতো অবস্থা হল। রুমে প্রবেশ করতেই হৃৎপিণ্ড অজান্তেই কেঁপে উঠল ঝংকারিত হয়ে। রুমের চারপাশে চোখ বোলাতেই সবকিছুর মাত্রা যেন চরম পর্যায়ে বেড়ে গেল। স্নেহার যেন কেমন দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। হাত পা কেঁপে অবশ হয়ে আসছে কেমন। স্নেহার নজর পড়ল বেডের মাথার কাছের দেয়ালে টানানো বিশালকার ফটো ফ্রেমটার উপর, যেটাতে আদিত্য নূরের ছবি লাগানো। তাদের হাস্যজল একটা ক্যান্ডিড ফটো। ছবির নূরকে দেখে যেন স্নেহার মস্তিষ্কে এবার বিস্ফোরিত হতে লাগল। তীব্র যন্ত্রণা শুরু হল তার। 2 হাতে মাথা চেপে ধরে যন্ত্রণায় সে হালকা আর্তনাদ করে উঠল। তা দেখে আতকে উঠল আদিত্য। দ্রুত ছুটে গিয়ে স্নেহাকে ধরে আতঙ্কিত মুখে বলল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আদিত্য স্নেহাকে ধরে বিছানায় বসিয়ে দিল। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কোথায় খারাপ লাগছে আমাকে বলো অ্যাঞ্জেল। স্নেহা মাথা চেপে ধরে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। খানিক পরে ধীরে ধীরে ব্যথাটা একটু কমল তার। আদিত্যর অস্থিরতা শান্ত করতে নিজেকে সামলে নিয়ে বলল,
কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, চিন্তা করো না। কোথায় ঠিক আছো? তুমি তো কেমন যেন করছিলে। কোথাও কষ্ট হচ্ছিল তোমার? বলো কি হয়েছে? কিছু হয়নি বাবা, সত্যি বলছি। এই দেখ আমি একদম ঠিক আছি। সত্যি বলছো তো? একদম সত্যি। আচ্ছা ঠিক আছে, তাও তুমি শুয়ে আরাম করো এখন। আদিত্য স্নেহাকে টেনে বালিশে শুইয়ে দিল। স্নেহা মানা করলেও তা মানল না সে। স্নেহাকে শুইয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল আদিত্য। বাচ্চাদের মতো ঘুম পাড়াতে দেখে হাসি পেল স্নেহার। তবে তার মনে ঠিকই অশান্তি চলছে। নানার প্রশ্নের বেড়াজাল তাকে ঘিরে ধরছে। তার সাথে কি হচ্ছে এসব বুঝতে পারছে না সে। এই বাড়িতে আসতেই তার এমন কেন লাগছে? কেন মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা দেয়ালে তার চিহ্ন মিশে আছে? যেন এই ঘরের সবকিছুতে সে নিজেকে ফিল করছে। কেন হচ্ছে তার সাথে এমন? কিভাবে জানবে সে? আদিত্যর হাত বুলিয়ে দেওয়ায় স্নেহা সত্যি সত্যিই একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মাঝেই হঠাৎ সে কিছু এলোমেলো স্বপ্ন দেখতে পায় সে। আর স্বপ্নে নিজেকে অন্য রূপে দেখতে পায়। নিজেকে নূরের রূপে দেখতে পায় সে। যেখানে সে নূরের রূপে আদিত্যর সাথে খুনসুটি করছে। এমন কিছু দেখতে পেয়েই ঝট করে চোখ মেলে তাকায় স্নেহা। আতঙ্কিত তার চাহনি, ভয়ার্ত মুখমণ্ডল। ধরফরিয়ে উঠে বসে সে। কপাল ঘামে নিয়ে গেছে। এ কেমন স্বপ্ন? নিজেকে নূরের স্থানে কেন দেখতে পেল সে? কেন মনে হচ্ছিল ওটা আমি নিজেই ছিলাম? এসব কি হচ্ছে তার সাথে? পাগল পাগল লাগছে নিজেকে কেমন। নিজেকে একটু ধাতস্থ করে পাশে তাকিয়ে দেখল আদিত্য নেই। রুমে কোথাও নেই সে। ভ্রু কুঁচকে আসলো তার। লোকটা তো সবসময় তার কাছেই থাকে। এক সেকেন্ডের জন্যও তাকে একা ছাড়ে না। তাহলে গেল কোথায়? স্নেহার একটু চিন্তা হতে লাগল। সে আদিত্যর খোঁজে বিছানা থেকে নামতেই নিবে তখনই দরজা ঢেলে ভেতরে প্রবেশ করল আদিত্য। হাতে খাবারের ট্রে তার। দেখে বোঝা যাচ্ছে সে গোসল করে ফ্রেশ হয়ে বাসার কাপড় চোপড় পরেছে। আদিত্য ধীরে ধীরে কিছুটা নরমাল হচ্ছে এমন মনে হচ্ছে স্নেহার। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল স্নেহার। আদিত্য ভালো হয়ে গেলে তো আর স্নেহাকে নূর মনে করবে না, আর চিনবে না তাকে। এই ভাবনাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল তার। যেন এমনটা সে একদমই সইতে পারবে না। কিন্তু এটা তো ঠিক না। তাকে তো এই মোহে পড়া যাবে না। কোনো কিছুর আশা রাখা যাবে না। সে শুধুই আদিত্যর ট্রিটমেন্টের জন্য সাহায্য করছে। এরও বেশি আশা করা স্বার্থপর আর লোভীর মতো কাজ হবে। মস্তিষ্ক এসব যুক্তি পেশ করলেও তার মন এসব মানতে মোটেও রাজি হল বলে মনল হল না। যেন সে কোনো কিছু বুঝতেই চায় না এ মুহূর্তে। তার ভাবনার মাঝেই আদিত্য হাসিমুখে এগিয়ে এসে বলল, আরে উঠে পড়েছ অ্যাঞ্জেল। যাক ভালো হয়েছে। এই দেখ তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। ফটাফট খেয়ে নাও। অনেক ফুরবল হয়ে গেছো তুমি। বেশি বেশি খেয়ে একদম মোটাতাজা হয়ে যেতে হবে বুঝেছ। বলতে বলতে খাবারের ট্রে নিয়ে স্নেহার সামনে এসে বসল। আদিত্যর বাচ্চামো কথায় হেসে দিল স্নেহা। হেসে বলল, তাই? তাহলে তো মুটকি হয়ে যাব। বিশ্রী লাগবে দেখতে। তোমার তো পছন্দ হবে না তখন আমাকে। আদিত্য ট্রেটা পাশে রেখে স্নেহার খুব কাছে এসে বসল। এক হাত স্নেহার গালে রেখে 4 আঙুল কানের নিচে আর বৃদ্ধাঙ্গুল স্নেহার গালে আদরের স্পর্শে বোলাল। স্নেহা তাকালো আদিত্যর চোখের দিকে। মায়াময় ওই অপলক নজরে নজর স্থাপন করল সে।
হৃৎস্পন্দনের গতিভাব হচ্ছে এলোমেলো হঠাৎই। আদিত্য একাগ্র চাহনি স্থগিত রেখে বলল, তুমি যেভাবেই যে রূপেই আসো ওই রূপেই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হবে। তুমি সব রূপেই আমাকে নতুন করে প্রেমে ফেলবে। তুমি যে কোনো রূপেই আমার হৃদয় অনুভূতি জাগাবে। বিলুপ্ত হবে আমার অরণ্য তোমাতেই। স্নেহার হৃৎস্পন্দন যেন এবার গতিপথই ভুলে গেল। নিঃশ্বাসটাও হল বুঝি পথভ্রষ্ট পথিক। আদিত্যর এমন আবেগময় কথাগুলো যেন স্নেহার ভেতরটাকে ঝংকারিত করে তুলল। আদিত্যকে এখন কোনো মানসিক রোগী মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো বিমোহিত করা মাদকীয় পুরুষ, যে তার মন্ত্রমুগ্ধের নৈপুণ্য দেখিয়ে স্নেহাকে বিবশ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আদিত্যর নজরও যেন আরও তীক্ষ্ণতর হচ্ছে, যে চাহনি স্নেহার ভেতর বাহির আরপার হয়ে বিঁধছে, কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। আদিত্যর নজরে কেমন নেশার পারদ ছেয়ে গেল। সে ধীরে ধীরে তার মুখটা এগিয়ে নিয়ে যাচ্ছে স্নেহার পানে। তা দেখে স্নেহার এবার গলা শুকিয়ে এলো, নিঃশ্বাস হল ভারী। আদিত্য স্নেহার একেবারে কাছে আসতেই স্নেহা চোখ খিচে বন্ধ করে ফেলল। পরপরই কোমল উষ্ণ ছোঁয়া পেল কপালে। স্থির হয়ে গেল যেন স্নেহা। কম্পিত হাতে খামচে ধরল বিছানার চাদর। আদিত্যর অধর ওভাবেই এঁটে রইল স্নেহার ললাটে। স্নেহার হৃদয় প্রবল বেগে আলোড়নের বিস্ফোরণ সৃষ্টি করল যেন। কিন্তু সেই সাথে তার মস্তিষ্কেও হানা দিল আবারও সেই অদৃশ্য স্মৃতির অত্যাচার। তার মনে হতে লাগল এই মুহূর্ত, এই স্পর্শ, এই অনুভূতি তার পূর্বপরিচিত। যেন এমন কিছু তার সাথে আগেও ঘটেছে। এমনটাই অস্পষ্ট স্মৃতি তার চোখের পর্দায় ভাসছে যেন। আবারও মাথায় যন্ত্রণা শুরু হল তার। মাথায় হাত চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেলল ব্যথায়। তা দেখে আদিত্য ভয় পেয়ে গিয়ে বলল, অ্যাঞ্জেল, কি হলো তোমার? বারবার কি হচ্ছে তোমার সাথে? বলো আমাকে। স্নেহা কিছুক্ষণ মাথা চেপে ধরে বসে থাকলে ধীরে ধীরে কমে আসে তার যন্ত্রণা। নিজেকে সামলে নিয়ে আদিত্যকে জানায় সে ঠিক আছে। তবে কিছুক্ষণ আগের মুহূর্তের কথা মনে করে ভীষণ লজ্জায় পড়ে যায় সে। ঠিক সেই মুহূর্তে স্নেহার ফোন বেজে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে আদিত্যর কাছ থেকে একটু পিছিয়ে গিয়ে সে তার ফোন খুঁজতে লাগল। লজ্জায় আর আদিত্যর দিকে তাকাতেই পারছে না সে। তাই ফোন হাতে নিয়ে কথা বলার উছিলায় দ্রুত বিছানা থেকে নেমে জানালার দিকে চলে গেল সে। স্নেহার মা ফোন দিয়েছে। আদিত্যর বাড়িতে আসার বিষয়ে তারা খুব চিন্তিত। মেয়েকে অনেক বলেও যখন তারা মানাতে পারেনি তখন আর বাধা দেওয়া ছেড়ে দিয়েছে তারা। তবে মেয়ের জন্য তাদের জন্য চিন্তা ঠিকই হচ্ছে। তাই মেয়ের খবর জানার জন্য ফোন দিয়েছে তারা। স্নেহা মায়ের সাথে কথা বলে আশ্বস্ত করল সে ঠিক আছে, চিন্তার কিছু নেই। কথা শেষে স্নেহা আদিত্যর দিকে ফিরতেই আবারও কেমন যেন লজ্জা ঘিরে ধরল তাকে। কিন্তু আদিত্যকে দেখে মনে হচ্ছে তার মাঝে কোনো ভাবাবেগই নাই। হবেই বা কি করে? সে তো মনে করছে সবসময়ের মতো তার অ্যাঞ্জেলকে আদর করেছে। কিন্তু স্নেহা তো লজ্জায় টিকতে পারছে না। তাই পরিস্থিতি থেকে বাঁচতে স্নেহা বলল, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। স্নেহা ফ্রেশ হয়ে আসার পর আদিত্য নিজের হাতে স্নেহাকে খাইয়ে দিল। আর স্নেহাও আদিত্যকে খাইয়ে দিল। খাওয়া শেষে আদিত্য স্নেহার হাত ধরে ওকে বাইরে নিচে নিয়ে এলো, যেখানে সবাই আপাতত বসে আলাপচারিতা করছে। হিয়া সবার জন্য চানাস্তা নিয়ে এলো। আদিত্য এতক্ষণে যেন খেয়াল করল হিয়া প্রেগন্যান্ট। সে বিহানের উদ্দেশ্যে বলল, আরে বিহান, তুই বাপ হতে চলেছিস, আমাকে আগে বলিসনি তো। বিহান বিড়বিড় করে বলল, কতবার কইছি, তুই হালা সেইটা বুঝলে না।
আবির মজা করে বলল, আরে আদি ও বলবে কি? বেচারা ছোট্ট জান। পরিশ্রম করতে করতে চুষে খাওয়া আম হয়ে গেছে বেচারা। দিনরাত খাট ভাঙ্গা মেহনত করে বউডারে পোয়াতি বানালো। তাতেই তো তার সবকিছু শেষ। এখন আর কোনো কিছু বলার শক্তি কোথায় তার? বিহান কপট রাগ দেখিয়ে আবিরের পিঠে দুম করে কিল মেরে দিল। আবির হাসতে লাগল তখন। হিয়া বেচারি লজ্জায় শেষ। আবিরটাও আর শুধরাল না। স্নেহাও মুখ টিপে হাসল। আবিরে খুব দুষ্টু প্রকৃতির তা বুঝে গেছে সে। আবির বলল, আরে রাগছিস কেন ভাই? আমি তো এজন্য বলছিলাম যে যত মেহনত করে বউরে পোয়াতি বানায় তার মেহনতের ফল ততই বেশি হয়। দেখা গেল তোর মেহনতের জোরে একটার বদলে 2টা বা 3টা এলো। বিহান বলল, হালা কি কচ? আমার বউডা ডরাই যাইব গা। আরে ভয়ের কি আছে? যত বেশি হবে ততই তো ভালো। গুরু বলেছেন, যার বউ যতগুলো বাচ্চা দেয় তার জামাইয়ের ভালোবাসা তত খাঁটি। আচ্ছা, তো কে ই গুরু হুনি? দ্য গ্রেট আবির রায়হান। আবারও হাসল সবাই। তখন আদিত্য ফট করে বলে উঠল, তাহলে তো আমার বউয়ের বাচ্চার পাহাড় হয়ে যাবে, কারণ আমিই সবচেয়ে বেশি বউকে ভালোবাসি। আদিত্যর কথায় সবাই টাস্কি খেয়ে গেল। আর বেচারি স্নেহা অস্বস্তিতে মরে যাবার জো। আবির বলল, ভাই এত ভালোবাসা দেখাইস না, আমাদের উপর একটু রহম কর। তোর ভালোবাসার চক্করে পৃথিবী ডাইব্বা যাইবগা। আবারও হাসির রোল পড়ল সেখানে। আড্ডা শেষ করে আদিত্য স্নেহার হাত ধরে আবারও রুমে নিয়ে আসে। দুজন বিছানায় হেলান দিয়ে পা টান করে বসে কথা বলছে। আদিত্য এক মুহূর্তের জন্য স্নেহার হাত ছাড়ে না। সবসময় জড়িয়ে ধরে রাখে হাত। এখনো স্নেহার হাত বুকের সাথে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। বসে থাকতে থাকতেই মেডিসিনের প্রভাবে আদিত্যর ঘুম পায়। আদিত্য তখন কাঁধ থেকে মাথা তুলে স্নেহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। স্নেহার কোলে মাথা রেখে এক হাতে তার কোমর পেঁচিয়ে ধরে। আদিত্যর মুখ এসে লেগে থাকে স্নেহার পেটের সাথে। কেঁপে ওঠে স্নেহা। আদিত্যর নাক তার পেটে লেগে আছে। তার নির্গত উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় বিদ্যুৎ শিহরণ জাগে স্নেহার সর্বাঙ্গে। সে বরফের মতো শক্ত হয়ে জমে যায় যেন। চোখ বুজে নিজের বেসামাল অনুভূতির প্রলয়কে দমানোর চেষ্টা করে সে। কিছু সময় পর আদিত্যর ঢিলে হয়ে আসা হাতের বাঁধন অনুভব করতেই চোখ মেলে তাকায় স্নেহা। বুঝতে পারে ঘুমিয়ে গেছে আদিত্য। এবারে একটু নিজেকে প্রশমিত করে সে। তাকায় আদিত্যর ঘুমন্ত মাছুম মুখটার দিকে। কত মায়া সে মুখটাতে। স্নেহার হাত যেন আপনা আপনি চলে যায় আদিত্যর চুলের মাঝে। পরম যত্নে চুলে বিলি কেটে দেয় সে। যেন চুলগুলোর সাথে আঙুল দিয়ে খেলছে সে। কি আছে এই লোকটার মাঝে? কিভাবে কয়দিনেই তাকে এতটা আকৃষ্ট করে ফেলল? এখন যে তাকে ছাড়া থাকা শুধু কঠিন নয়, অসম্ভব হয়ে যাবে। কিভাবে থাকবে সে এই লোকটাকে ছাড়া? কিন্তু সুস্থ হয়ে গেলে তো আদিত্য আর ওর মুখও দেখতে চাইবে না। মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে গেল। চোখ বেয়েও গড়িয়ে পড়ল তার প্রভাব। স্নেহা মুখ নামিয়ে আদিত্যর মাথায় চুমু খেল। তারপর তার মাথার নিচ থেকে সাবধানে পা সরিয়ে নিয়ে বালিশ রেখে দিল। আদিত্যকে শুইয়ে দিয়ে সে একটু বেকনিতে এসে দাঁড়াল। মনটা কেমন অকারণে বেদনাময় হচ্ছে তার। আদিত্যকে ছেড়ে বাঁচার ভাবনাটাই যেন তাকে এই বেদনা দিচ্ছে। হঠাৎ দরজায় নখ পড়ার শব্দ হল। স্নেহা ফিরে এসে দরজা খুলে দেখল আবির দাঁড়িয়ে। আবির বলল, আদি ঘুমিয়েছে? জি। আপনি একটু বাইরে আসুন, কিছু কথা ছিল আপনার সাথে।
স্নেহা মাথা দুলিয়ে বাইরে এলো। আবির তাকে নিয়ে আদিত্যর স্টাডি রুমে এলো, যেখানে বিহান আগে থেকেই বসেছিল। আবির স্নেহাকে বসতে বলল। স্নেহার বসার পর আবির বলল, দেখুন মিস স্নেহা, আদিত্যর মাঝে কিছু ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। অল থ্যাঙ্কস টু ইউ। তাই আমাদের এই পর্যায়ে আরও সাবধান হতে হবে, যাতে আদির কোনোরকম সন্দেহ না জাগে আপনাকে নিয়ে। তাই আজ আমরা আপনাকে আদি আর নূরের ভিডিও ক্লিপ দেখব। এগুলো নানান সময় ক্যামেরার ভিডিও করা হয়েছে, সেসব ভিডিও। এগুলো দেখলে আপনার ধারণা হবে নূর এক্সাক্টলি কেমন ছিল। স্নেহা মাথা দুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আবির সামনে ল্যাপটপে পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও প্লে করল। ভিডিওতে নূরের বিভিন্ন সময়কার ভিডিও, সাথে আদিত্যসহ বাকিরাও কিছুটাতে আছে। কিন্তু ভিডিও শুরু হতেই স্নেহার মাঝেও কেমন ঝড় শুরু হলো, যেন কেউ বিশাল হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে বাড়ি মারছে। নূরের ভিডিওগুলো দেখতে দেখতে স্নেহার চোখের সামনে যেন সেসব মুহূর্ত জীবন্ত ফুটে উঠতে লাগল। যেন ধোঁয়াশা অস্পষ্ট স্মৃতিগুলো এবারে স্পষ্ট ভেসে উঠছে তার চোখের সামনে। তীব্র যন্ত্রণায় চোখ মুখ নীল হয়ে গেল, যেন তার কপালের রগ ফেপে উঠছে ব্যথায়। স্নেহা দুহাতে মাথা চেপে উচ্চস্বরে আর্তনাদ করে উঠল। শেষ পর্যন্ত নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না সে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল নিচে। ভারী নেত্রপল্লব দুখানা মেলে তাকানোর চেষ্টা করছে স্নেহা। চোখের সামনে অন্ধকার ঘুচিয়ে ধীরে ধীরে ঝাপসা আলো ফুটে উঠল। কয়েকবার পলক ঝাপকানোর পর ঝাপসা কেটে গিয়ে স্পষ্ট আলো দেখা গেল। ঝাপসা ভাব কেটে যেতেই চোখের সামনে ভেসে উঠল আদিত্যর চিন্তায় ভারাক্রান্ত মুখখানা, যার চোখে মুখে কেবলই ভীতিকর আতঙ্কের ছাপ। আদিত্যর মুখখানা চোখের সামনে স্পষ্টত হতেই স্নেহার চোখে মুখের ভাব কেমন অন্যরকম হয়ে গেল। যেন হারিয়ে যাওয়া কোনো অমূল্য রতন আজ ফিরে এসেছে তার সামনে। আবেগে আপ্লুত চোখে তার নোনা জলের ভিড়। শঙ্কিত আদিত্য স্নেহার চোখ মেলে তাকানো দেখে সামান্য স্বস্তির হাসি দিয়ে স্নেহার মাথা মুখে হাত বুলিয়ে ভারাক্রান্ত অস্থির কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, তাকিয়েছ তুমি? বারবার কি হচ্ছে তোমার সাথে? আমার তো জান বেরিয়ে যাচ্ছে। কথা বলো অ্যাঞ্জেল, এখন কেমন লাগছে তোমার? স্নেহার যেন আদিত্যর কথা কিছু কানেই ঢুকছে না। সে কেমন অদ্ভুত অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়েই আছে আদিত্যর দিকে। দেখতে দেখতেই ঝট করে উঠে বসল সে। অস্থির নজরে তাকিয়ে দুই হাতে আদিত্যর মাথা মুখে পাগলের মতো হাত বুলিয়ে কান্না জড়িত গলায় বলতে লাগল, হি হিরো, আমার হিরো। বলতে বলতে স্নেহা আদিত্যর সারা মুখে চুমু খেতে লাগল পাগলের মতো। তারপর আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আদিত্যর কাঁধেও চুমু খেল ক্রমশ কয়েকটা। তারপর কপালে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার হিরো, আমি তোমাকে কিভাবে চিনতে পারলাম না? তুমি তো সত্যিই আমার হিরো, শুধু আমার, তোমার অ্যাঞ্জেলের হিরো। স্নেহার হঠাৎ এমন আচরণের কারণ বুঝতে পারল না আদিত্য। সেই দুহাতে স্নেহার মুখটা ধরে বলল, হ্যাঁ, আমি তো তোমারই হিরো। কিন্তু তুমি কাঁদছে কেন অ্যাঞ্জেল? শরীর খারাপ লাগছে তোমার? স্নেহা তার গালে রাখা আদিত্যর হাত দুটোর উপর নিজের দুই হাত রেখে আদিত্যর হাতের তালু ঠোঁটের উপর এনে চুমু খেয়ে অশ্রুসিক্ত আবেগভরা নয়ন আর মুখে হাসির রেখা টেনে ক্রন্দনরত কণ্ঠে বলল, উহুম, আর কোনো খারাপ লাগা নেই আমার কাছে, আর কোনো কষ্ট নেই। আমি যে আমার হিরোকে পেয়ে গেছি, আমার পৃথিবী পেয়ে গেছি। আমার সব মনে পড়ে গেছে হিরো, সব। নূর আবারও আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আর কখনো আমার কাছ থেকে আলাদা হইও না হিরো, কখনো না। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল,
আচ্ছা, হব না তো আলাদা, কখনো না। তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে ভালো লাগে না আমার। কিছুক্ষণ পর আবির আর বিহান ডক্টর নিয়ে আদিত্যর রুমে এলো। স্নেহার জ্ঞান হারানো দেখে তারা ডক্টর ডেকেছিল। ওদের আশা দেখে স্নেহা আদিত্যর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে সরে বসল। আবির, বিহান এগিয়ে এসে বলল, জ্ঞান ফিরেছে মিস স্নে, ভাবি? আপনি ঠিক আছেন এখন? ডক্টর এসেছে আপনার চেক আপ করতে। স্নেহা আবিরদের উদ্দেশ্যে বলল, আমার আর কোনো চেক আপের প্রয়োজন নেই দেবরজি। আমি এখন একদম ঠিক আছি। সব মনে পড়ে গেছে আমার। আবির ভ্রু কুঁচকে বলল, মানে? স্নেহা কিছু বলতে নিয়েও থেমে গেল। আদিত্যর সামনে আপাতত কিছু বলা ঠিক হবে না মনে করল। তাই কিছু একটা ভেবে স্নেহা আবিরদের দিকে চোখের ইশারায় বুঝালো আদিত্যর সামনে বলা যাবে না। তা বুঝতে পেরে আবির আপাতত ডক্টরকে নিয়ে বাইরে চলে গেল। অনেকক্ষণ পর যখন আদিত্য আবারও ঘুমিয়ে পড়ল তখন স্নেহা তাকে রেখে বাইরে এলো। নিচে এসে দেখল সবাই বসে আছে। ডক্টর ততক্ষণে চলে গেছে। স্নেহা নিচে আসতেই আবির বলে উঠল, এখন ঠিক আছেন আপনি? রাত তো অনেক হল। আদিও নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। স্নেহা জবাবে স্মিথ হেসে বলল, কোথায় যাব দেবরজি? নিজের বাড়ি, নিজের সংসার রেখে আর কোথায় যাব? স্নেহার এমন অদ্ভুত কথায় সবাই কেমন থতমত খেয়ে গেল। আবির কপাল কুঁচকে বলল, মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আর এখানে তো আদি নেই, তাও আমাকে দেবরজি কেন বলছেন? কারণ আপনি আমার দেবরজি। কারণ আমিই আপনাদের নূর ভাবি। সেই পাগলি নূরটা আমি। সবাই যেন বিস্মিত হয়ে গেল স্নেহার এমন বিস্ফোরক কথায়। বিহান বিস্মিত কণ্ঠে বলল, কি কইতাছেন এইগুলা? আপনি কেমতে আমগো ভাবি হইবার পারেন? হে তো 2 বছর আগেই আমগো ছাইরা গেছে গা। আবির বলল, এসব কি ধরনের মজা মিস স্নেহা? আপনি কিভাবে নূর ভাবি হতে পারেন? স্নেহা বলল, আমি সত্যি বলছি। বিশ্বাস করুন আমিই নূর। আজ আমার পূর্বের সবকিছু মনে পড়ে গেছে, যা আমি এই 2 বছরে ভুলে গিয়েছিলাম। আজ আমার মনে পড়ে গেছে আমিই নূর, হিরোর অ্যাঞ্জেল নূর। আমি সেই পাগলি নূর। এটা কিভাবে হতে পারে? আপনার চেহারা, কণ্ঠ, পরিচয় সবই তো ভিন্ন। তাহলে এটা কি করে হতে পারে? এটা তো আমিও পুরোপুরি জানি না। আমার সাথে কিভাবে কি হয়েছে তার সবটা বলতে পারছি না। তবে গত 2 বছর যাবৎ আমি নিজেকে স্নেহাই ভাবছিলাম, আর সেভাবেই জীবনযাপন করছিলাম। কিন্তু আদিত্যকে দেখার পর থেকেই ধীরে ধীরে আমার সব মনে পড়তে থাকে। আর আজ এই বাড়িতে আসার পর আরও বেশি করে সব মনে পড়তে থাকে। শেষে আপনার দেখানো ওই ভিডিও দেখে সব মনে পড়ে গেল আমার, যে আমিই হিরোর অ্যাঞ্জেল নূর। সবার যেন মাথা ঘুরে ওঠে স্নেহার কথায়। ওরা যেন কিছু বুঝতেই পারছে না। আবির বলল, কিন্তু আমরা কেন আপনার কথা বিশ্বাস করব? এটা তো বিশ্বাসযোগ্য কোনো কথাই না। আপনি সিনেমার মতো মিথ্যে মনগড়া গল্প বলছেন না, তার কি গ্যারান্টি আছে? স্নেহা আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যে কেন বলবো আমি? এতে কি লাভ আমার? বিহান বলে উঠল, অবশ্যই লাভ আছে। আপনি এই বাড়িতে আইছা আদির অবস্থান দেইখা লোভে পড়তে পারেন। ভাবতাছেন নাটকের বউ থেকে সত্যিকারের বউ হইয়া গেলে এই সব কিছুর মালকিন হইয়া যাইবেন। তাই সবচেয়ে ফুটবল জায়গাটা কাজে লাগাইছেন। স্নেহা যেন ব্যথিত নজরে তাকাল। আজ তাকে নিজের পরিচয় দিতেই এত অপবাদের সম্মুখীন হতে হচ্ছে।
তবুও নিজেকে সামলে নিয়ে স্নেহা বলল, ঠিক আছে, আপনারাই বলুন কি করলে আমার সত্যতা প্রমাণ করতে পারবো আমি। আচ্ছা, আমি আগের কিছু কথা বলছি, তাহলে তো মানবেন আপনারা। স্নেহা এরপর তার কিছু পুরানো কথা বলল যা শুধু নুরি বলতে পারে, কিন্তু তাতে খুব একটা ফলপ্রসূ হল না। আবির বলল, এসব কোনো ব্যাপার না মিস স্নেহা, এমনিতেও নূর ভাবির অনেক ভিডিও কথা সম্পর্কে জানানো হয়েছে আপনাকে, এসব থেকেই আপনি জানকারি নিয়েছেন। স্নেহা অসহায় কণ্ঠে বলল, তাহলে আপনারাই বলুন আর কি করলে আপনাদের বিশ্বাস করাতে পারবো আমিই নূর। আপনারা যা বলবেন তাই করতে রাজি আমি, তবুও প্লিজ আমাকে বিশ্বাস করুন। আবির আর বিহান দুজন মুখ চাওয়াচাওয়ি করল। বিহান ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল কি করা যায়। আবির তখন বলল, ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছি, একটা উপায় আছে প্রমাণ করার। আপনার ডিএনএ টেস্ট করতে হবে। আপনার মা বাবার কারোর সাথে ডিএনএ ম্যাচ হলে তাহলেই প্রমাণ হবে আপনার কথা সত্যি, এরপর বাকিটা না হয় পরে জানা যাবে। ঠিক আছে, আমি রাজি। আবির বিহানকে বলল গ্রামে ফোন করে নূরের মা বাবাকে আসার ব্যবস্থা করতে। বিহান মাথা ঝাঁকিয়ে তাই করল। স্নেহা আবেগে আপ্লুত কণ্ঠে বলল, মা বাবা আসবে, কতদিন পর দেখব তাদের। তাদের মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও তারা নিশ্চয় মৃত ভেবে কত কষ্ট পেয়েছে। আবির বলল, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল তারা আসার পর ডিএনএ টেস্ট করানো হলেই সব সত্য সামনে আসবে। এখন তাহলে সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। স্নেহা মাথা ঝাঁকিয়ে আদিত্যর রুমের দিকে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে বিহান আবিরের উদ্দেশ্যে বলল, তোর কি মনে হয় উনার কত কি হাঁচা হইব? জানি না, তবে সত্যি হলে এর চেয়ে বেশি খুশির আর কিছু হবে না, সবচেয়ে বেশি আদির জন্য। নূর ফিরে আসলে আদি নিশ্চয় আবার আগের স্বাভাবিক জীবনযাপন ফিরে আসবে, সবকিছু আবার সুন্দর হয়ে যাবে আগের মতো। হিয়া বিহানের কাছে এগিয়ে এসে বলল, আমার কিন্তু মনে হচ্ছে উনি সত্যিই বলছে। উনার চোখে সেই ভালোবাসার সত্যতা দেখা যাচ্ছিল, আমার মনে হয় না সে মিথ্যে বলছে। বিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা হয় দেখাই যাইব কাল, এখন চলো রুমে গিয়া আরাম করো, এই অবস্থায় বেশি রাত জাগা ঠিক না। স্নেহা রুমের দরজার কাছে আসতেই হঠাৎ ভেতর থেকে আদিত্যের অস্থির কণ্ঠে ডাক শুনতে পেল। ভয়ার্ত কণ্ঠে অ্যাঞ্জেলের নাম ধরে ডাকছে সে। ঘাবড়ে গেল স্নেহা, দৌড়ে গেল ভেতরে, গিয়ে দেখল আদিত্য জেগে গেছে। আশেপাশে তাকিয়ে ভীতিগ্রস্ত ভঙ্গিতে অ্যাঞ্জেলকে ডাকছে সে। স্নেহা দ্রুত ছুটে গেল কাছে। আদিত্য স্নেহাকে দেখে দ্রুত তাকে ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে অ্যাঞ্জেল? তোমাকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো। তোমাকে না বলেছি আমার কাছ থেকে একদম কোথাও যাবে না। স্নেহা দুই হাতে আদিত্যর মুখখানা ধরে মায়াময় হেসে বলল, কোথায় যাব হিরো? তোমার অ্যাঞ্জেলের দুনিয়া তোমাতেই শুরু, তোমাতেই শেষ, তুমি নামেই তার অন্ত। তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি, তুমি শান্ত হও। আদিত্য একটু শান্ত হল। স্নেহা আদিত্যর কপালে পরম আদরে অধর লিপটিয়ে চুমু খেয়ে বলল, এসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। স্নেহা বিছানায় উঠে পা টান বসে আদিত্যকে কাছে টেনে নিজের কোলে মাথা রেখে শোয়াল। আদিত্য পুলকিত মনে স্নেহার কোলে মাথা রেখে স্নেহার কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। স্নেহা হাতের আঙুলের মায়াময় স্পর্শ বুলিয়ে দিতে লাগল আদিত্যর চুলের গহীনে। নজরে যেন মায়ার এক সমুদ্র বয়ে ঝর্ণাধারা হয়ে ঝরে পড়ছে, যেন কতকাল পর দেখছে এই প্রাণপ্রিয় মানুষটাকে। পৃথিবীর সকল অনুভূতি জড়ো করে লুটিয়ে দিতে চায় শুধু এই মানবটাতেই।
মনের পর্দায় ভেসে উঠছে আদিত্যর সাথে তার সুখময় সেসব স্মৃতি। যখন এই লোকটাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসায় আগলে রেখেছিল, তাকে সে চোখের পলকে বসিয়ে রাখত। সেসব ভেবল চোখের পারদে আবেগের শ্রাবণ ধারা জমছে স্নেহার। আদিত্য হঠাৎ বলে উঠল, অ্যাঞ্জেল, ঘুম ধরছে না, একটু গান গেয়ে ঘুম পাড়াও না। স্নেহা মুচকি হেসে বলল, আচ্ছা। স্নেহা আদিত্যর চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে মনের সকল মায়া মাখিয়ে গেয়ে উঠল। মাথা হালকা কাত করে আদিত্যর মুখের দিকে অপলক মায়াময় দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাচ্ছে স্নেহা। একসময় আদিত্য আবারও ঘুমিয়ে গেল। স্নেহা নিজের মাথা ঝুঁকিয়ে আদিত্যর মাথায় পরপর কয়েকটা চুমু খেল। আদিত্যর মাথার উপর মাথা নিজের মাথা কাত করে রাখল স্নেহা। হাত বোলালো আদিত্যর পিঠে। বিড়বিড় করে বলল, তুমি তোমার অ্যাঞ্জেলের জন্য দুনিয়ার সব সুখ এনে দিয়েছিলে, সব খুশি লুটিয়ে দিয়েছিলে তার কদমে। এবার আমার পালা হিরো। এখন আমার সর্বস্ব শুধু তোমার জন্যই অর্পিত। আমার জীবন এখন কেবল শুধুই তোমার নামে হিরো, শুধুই তোমার নামে বিসর্জিত। সকালবেলা যথারীতি নূরের বাবা মা এসে হাজির হয় আদিত্যদের বাসায়। বিহানের জরুরি তলবে এসেছে তারা। স্নেহা তাদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। জড়িয়ে ধরে মা বলে কাঁদতে থাকে। নূরের মা হকচকিয়ে যায় অপরিচিত মেয়ের এমন কাণ্ডে। তবে মেয়েটিকে তার কেমন আপন মনে হয়। মায়ের অজানা মন যেন কিছু উপলব্ধি করতে পারে কেমন। আবির তখন তাদের জানায় সবটা, যে স্নেহা নিজেকে নূর দাবি করছে, তাই পরীক্ষা করতে হবে। স্নেহা তার মা বাপকে বলে, হ্যাঁ মা, আমি তোমার নূর, তোমাদের পাগলি। স্নেহার কথায় স্নেহার মা বাবাও অনেক বিস্মিত হল। স্নেহার মায়ের মনে একটু আনচান করলেও আপাতত তারা তেমন কিছু আর বলল না। অতঃপর স্নেহার ডিএনএ টেস্ট করানো হল। সন্ধ্যার দিকেই টেস্টের রেজাল্ট আসল এবং রেজাল্ট দেখে সবাই খুশিতে আপ্লুত হয়ে গেল। কারণ সবাই বুঝতে পারল স্নেহাই আসলে নূর। সবাই যেন খুশিতে, হঠাৎ পাওয়া খুশিতে ভাষা হারিয়ে ফেলল। স্নেহার মা তার মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেলল। মেয়েকে জড়িয়ে ধরে আদর করল প্রাণভরে। আবির, বিহান নিজেদের ব্যবহারের জন্য অপরাধী গলায় বলল, আমাদের মাফ করে দিন ভাবি, আমরা আপনাকে না জানি কি সব বাজে কথা বলে দিয়েছি। স্নেহা হাসি মুখে বলল, না না ভাইয়া, মাফ চাইতে হবে না আপনাদের। আপনারা তাই করেছেন যা একজন সচেতন বন্ধুর করা উচিত। বরং আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার হিরোর এত খেয়াল রেখেছেন। আপনারা না হলে তো আমি আমার হিরোর কাছে কখনো ফিরতেই পারতাম না। আপনারা সত্যি একজন সত্যিকারের বন্ধু। আবির বলল, আদি আজ আবারও প্রমাণ করে দিল যে ওর মতো কেউ কাউকে ভালোবাসতে পারবে না। যেখানে আমাদের বলার পরেও আমরা বিশ্বাস করতে নারাজ, সেখানে আদিত্য অসুস্থ অবস্থাতেও তার ভালোবাসাকে ঠিকই চিনে ফেলল, তাও অন্য রূপেও। বিহান এই পর্যায়ে সন্দিহান হয়ে বলল, কিন্তু আবির এই সব হইল কেমনে? মানে ভাবি এমনে কেমনে হইয়া গেল? আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, এর জবাব তো একজনরাই দিতে পারবে, এবং তাদের জবাবদিহি তো করতেই হবে। এবার চলবে।